আমাদের অগ্রজ পিনাকি ভট্টাচার্য, তিনি বলা যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাপড় খুলে ফেলেছেন। আমি দুঃখিত কথাটা। তারা জামাতের আমির বানিয়ে দিয়েছে পিনাকিদাকে। পিনাকিদা এই ভিডিওতে আবার কিছুটা জামাত এবং শিবিরের প্রশংসা করেছেন। তারা যে ট্রল করলেন যে পিনাকিকে যদি জামাতের আমির বানিয়ে দেওয়া যায় কেমন হয়, এই তো কথা, তো এইটা। পিনাকি ভট্টাচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে একটা ভিডিও দিয়েছেন, যেখানে মির্জা ফখরুলের ভুলগুলো তিনি তুলে ধরেছেন এবং বিএনপির ভুলগুলো তুলে ধরেছেন, যেটার কারণে বিএনপির নেতাকর্মী বা ছাত্রদল কর্মীরা তারা পিনাকি ভট্টাচার্যকে জামাতের আমির বা জামাতের বেশ ভালো একটা জায়গায় তাকে নিয়ে ট্রল করছেন যে পিনাকি এখন জামাতের আমির হয়ে গিয়েছে। তা আসলেও কি পিনাকি জামাতে যোগ দিয়েছেন, নাকি পিনাকি সত্যিকার পক্ষে বিএনপির এই ভুলগুলো তুলে ধরেছেন বিএনপির ভালোর জন্য? দর্শক, এই বিষয়ে বিশ্লেষণ করেছেন নাইবা ভাই, তার আলোচনা শুনবো। দুঃখিত কথাটা একটু খারাপ শোনা যাচ্ছে। এর আগেও তিনি মির্জা ফখরুলকে নিয়ে একটি ভিডিও করেছিলেন। সেদিনও আমি বলেছিলাম যে মির্জা ফখরুলের লুঙ্গি ধরে টান মেরেছেন পিনাকি ভট্টাচার্য, কিন্তু গতকালকের ভিডিওতে একেবারে লুঙ্গি খুলে ফেলেছেন, এমন অবস্থা। তো যাই হোক, বিষয়টি হচ্ছে যে মির্জা ফখরুলকে নিয়ে বলা যায় বিএনপি ছাত্রদলকে নিয়ে তিনি সমালোচনা করে গতকালকের যে ভিডিওটি করেছেন, এক কথায় বলা যায় বিএনপির নেতাকর্মীদেরকে তিনি একেবারে ধুয়ে ফেলেছেন। কিন্তু কথা হলো, তিনি তো শুধু মুখের কথায় ধুয়ে দেননি, তিনি তথ্য উপাত্তের ভিত্তিতে যৌক্তিক সমালোচনা করার মাধ্যমে তাদেরকে পরামর্শ দিয়েছেন। এবং তারা যে অনেকটা বর্তমান সরকারের কিছু কিছু উপদেষ্টার মতো চলছে, জনগণের পালস তারা বোঝার চেষ্টা করছে না, সেটা পিনাকিদা গতকালকের ভিডিওতে একেবারে পরিষ্কারভাবে উপস্থাপন করেছেন। তো তার এই ভিডিওটি আপনারা জানেন যে ইলিয়াস ভাইয়ের ভিডিওর মতো ভাইরাল হয়েছে, কারণ বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তারা এই ভিডিওটি ধরেন তারাই ভাইরাল করেছে, তারা নিজেরাই দেখেছে, অন্যকে দেখার জন্য সহযোগিতা করেছে। পাশাপাশি তারা জামাতের আমির বানিয়ে দিয়েছে পিনাকিদাকে। পিনাকিদা এই ভিডিওতে আবার কিছুটা জামাত এবং শিবিরের প্রশংসা করেছেন। মানে বাস্তবতা হলো, যদি কারোর গুণ থাকে, আপনি সেই গুণটা তো না গাইলে আপনি তার সাথে অবিচার করবেন। যদি একজনের একটা কোয়ালিটি থাকে, আপনি যদি সেটা অস্বীকার করেন, তার মানে আপনি তার প্রতি অবিচার করলেন। তো পিনাকিদা আসলে সেই অর্থে জামাত শিবিরের প্রশংসা করেনি, মানে তাদের যে গুণগুলো আছে সেই গুণগুলো তিনি স্বীকার করেছেন। তো এই যে দুইটা ঘটনার সমন্বয়ে, মির্জা ফখরুলকে সামনে রেখে বিএনপির সমালোচনা আর জামাত শিবিরের নেতাকর্মীদের কিছু কোয়ালিটির স্বীকারোক্তি দেওয়া, এই দুইটার সমন্বয় সাধন করার কারণে বিএনপির নেতাকর্মীরা পিনাকিদাকে জামাতের আমির বানিয়ে দিয়েছেন। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করছে তারা। আসুন, এই বিষয়টি নিয়েই আমি আলোচনা করতে চাই যে তারা যে ট্রল করলেন যে পিনাকিকে যদি জামাতের আমির বানিয়ে দেওয়া যায় কেমন হয়, এই তো কথা, তো এইটা। তারা ট্রল করেছেন, মানে পিনাকিদাকে একটু ডুবানোর চেষ্টা করেছেন, বা তাকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করেছেন, তাকে একটু খাটো করার চেষ্টা করেছেন। বিষয়টি তো এরকম না। কিন্তু আসুন এই ট্রলটা আমরা একটু বাস্তবে নেওয়ার চেষ্টা করি। পিনাকিদা যদি তিনি চিন্তা করেন যে তিনি জামাত ইসলামীতে যোগদান করবেন, যদি তিনি চিন্তা করেন, এবং যদি তিনি এটাও চিন্তা করেন যে আমি জামাত ইসলামীতে যোগদান করব এবং ফিউচারে আমি জামাতের আমির হব, ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? উত্তর হলো হ্যাঁ, সম্ভব। কিভাবে সম্ভব, আসুন আমরা একটু আলোচনা করি। জামাতের যে গঠনতন্ত্র এবং কর্মপদ্ধতি, পিনাকিদা কেন, যদি আমিও জামাতের গঠনতন্ত্র এবং কর্মপদ্ধতির আলোকে আমি আমার জীবনটা পরিচালনা করি জামাতে যোগদান করে,
তাহলে আমি নায়েব আলীও জামাতের আমির হওয়া সম্ভব। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই আপনি তো হতেই পারেন, কারণ আপনি আগেই মুসলিম, উনি তো মুসলিম না। এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। আসলেই পিনাকিদা মুসলিম না হিন্দু, এটা আপনি এত নিশ্চিত কেমনে হলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অনেক সাহাবী ইসলাম গ্রহণ করার পরও তিনি প্রকাশ্যে আসেন নাই। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলেন নাই যে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তো পিনাকিদা আদৌ হিন্দুই আছেন নাকি তিনি ইসলাম গ্রহণ করেছেন, এটা আপনি এত এত মানে এত তাড়াতাড়ি কিভাবে নিশ্চিত হলেন? যাই হোক, ওই আলোচনা আমি যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে পিনাকিদা হিন্দু, এই তো। এখন তিনি যদি জামাতের গঠনতন্ত্র এবং কর্মপদ্ধতির আলোকে তার পরবর্তী জীবনটা তিনি জামাতের সংগঠনে যোগদান করে পরিচালনা করেন, তাহলে তার দ্বারা কি আসলে জামাতের আমির হওয়া সম্ভব? ইয়েস, সম্ভব, সম্ভব। কিন্তু আপনারা যারা পিনাকিদাকে নিয়ে ট্রল করেছেন, যে আপনাদের দলকে সমালোচনা করেছে, আপনাদের মহাসচিবকে নিয়ে সমালোচনা করার কারণে আপনাদের মানে হৃদয়ে আঘাত লাগেছে, আপনাদের অনুভূতিতে আঘাত লেগেছে। কিন্তু কথা হলো কি, আপনি একটা দল করেন, সেই দলের কেউ সমালোচনা করলে অনুভূতিতে আঘাত লাগাটা স্বাভাবিক। কিন্তু সমালোচনাটা যদি যৌক্তিক হয় এবং সমালোচনাটা যদি তথ্য ভিত্তিক হয়, তাহলে আপনার অনুভূতিতে লাগলেও আপনাকে রিয়েলিটি মেনে নিতে হবে, আপনাকে বাস্তবতাটা মেনে নিতে হবে। এটাই হচ্ছে ইনসাফ। তো আপনাদের দলের সমালোচনা করেছে, আপনাদের মহাসচিবের সমালোচনা করেছে, আর আপনারা তাকে জামাতের আমির বানিয়ে দিলেন। তো পিনাকিদা যদি জামাতের গঠনতন্ত্র কর্মপদ্ধতি মেনে সামনে অগ্রসর হয়, তাহলে তার দ্বারা জামাতের আমির হওয়া অসম্ভব না, সম্ভব। কিন্তু আপনি যিনি পিনাকিদাকে নিয়ে ট্রল করেছেন, আপনি নিশ্চয়ই বিএনপির কোনো পদ হোল করেন, যুব দলের কোনো পদ হোল করেন, বা ছাত্র দলের কোনো পদ হোল করেন। আপনি সারা জীবন সাধনা করলেও কি বিএনপির চেয়ারপারসন হতে পারবেন? আপনাদের দলের যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনিও যদি স্বপ্ন দেখেন যে ভবিষ্যতে তিনি বিএনপির চেয়ারপারসন হবেন, ইজ ইট পসিবল? উত্তর হলো ইম্পসিবল। আপনি তাকে নিয়ে ট্রল করতেছেন, তিনি যদি বাস্তবেই জামাতের গঠনতন্ত্র এবং কর্মপদ্ধতির আলোকে তার জীবনটা গঠন করার চেষ্টা করেন, জামাতে যোগদান করেন, ইয়েস, ভবিষ্যতে তিনি জামাতের আমির হতে পারেন। ইট ইজ পসিবল, ইট ইজ পসিবল। কিন্তু আপনি বিএনপির ভাইস চেয়ারম্যানের পরের পদে আছেন, আপনিও মানে কি বলবো, সারা জীবন তপস্যা করলেও বিএনপির প্রেসিডেন্ট হতে পারবেন না, বিএনপির চেয়ারপারসন হতে পারবেন না। কারণ বিএনপি নামক দলটির মালিক হচ্ছে জিয়া পরিবার। বিএনপি গণতন্ত্রের বুলি আওড়ায়, বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করছে বলে মানে বক্তব্য দিয়ে দিয়ে গলা ফাটায়, মাইক ফাটায়। কিন্তু বাস্তবতা হলো বিএনপির নিজের দলেই গণতন্ত্র নাই। এটা শুধু বিএনপি না, বিএনপিতেও নাই, আওয়ামী লীগেও নাই, জাতীয় পার্টিতেও নাই। ইভেন এখন আপনি যদি জামাতের পরে কোনো বড় রাজনৈতিক দলের কথা চিন্তা করেন, তাহলে আরেকটা দলের নাম আমরা জানি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাইয়ের দল। এই দলটাও যে গণতান্ত্রিক দল, সেটা এখনো আমরা বিশ্বাস করি না। ভবিষ্যতে কি হবে জানি না, বাট আজকের প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশও বিএনপি, আওয়ামী লীগ এবং জামাতের আদলে গঠিত একটি দল, অর্থাৎ পরিবারতান্ত্রিক দল। চরমোনাই পীর সাহেবের অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের মালিক হচ্ছে চরমোনাই পীর সাহেব পরিবার। আওয়ামী লীগের মালিক হচ্ছে
শেখ মুজিব পরিবার, বিএনপির মালিক হচ্ছে জিয়া পরিবার, জাতীয় পার্টির মালিক হচ্ছে এরশাদ পরিবার। এই যে কথাগুলো আমি বললাম, এটা তো রিয়ালিটি। আপনি বিএনপি করেন, আপনার অনুভূতিতে লাগবে, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু এটা বাস্তবতা কিনা। আপনি যতই স্বপ্ন দেখেন, আপনি যতই মাথা আছড়ান, আপনি কোনো দিন, আপনার যত যোগ্যতাই থাক, যত অভিজ্ঞতাই থাক, আপনি বিএনপির জন্য জীবন দিয়ে ফেললেও কোনো দিন আপনি বিএনপির চেয়ারপারসন হতে পারবেন না। আমি লিখে দিলাম। আপনি যত যোগ্যই হন, যত অভিজ্ঞই হন, আপনি আওয়ামী লীগের জন্য একেবারে জীবনটা দিয়ে দিলেও আপনি কোনোদিন আওয়ামী লীগের সভাপতি হতে পারবেন না। আপনি জাতীয় পার্টির যত যোগ্য নেতাই হন, আপনার জীবনটা দিয়ে দিলেও আপনি কোনোদিন জাতীয় পার্টির সভাপতি হতে পারবেন না। বাট চরমোনাইয়ের কথা বললাম, ভবিষ্যতে আসলে কি হবে জানি না, বাট বর্তমানে তাদের কর্মকাণ্ড, তাদের সেটআপ সবকিছু দেখে মনে হয় যে চরমোনাই দলটাও চরমোনাই পীর সাহেবের পরিবার। তো যাই হোক, তো এই যে আপনারা যারা ট্রল করেছেন, আসলে বিষয়টা হলো যে আপনি যখন একজনকে খারাপভাবে উপস্থাপন করবেন, তার আগে নিজের চেহারাটা একটু আয়নার সামনে দেখা উচিত যে আমার চেহারাটা কেমন। গণতন্ত্র কাকে বলে? বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জিয়াউর রহমান। তিনিই বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। এবং গণতন্ত্রের মানে সৌন্দর্যই হচ্ছে বিভিন্ন মত থাকবে, বিভিন্ন দল থাকবে, বিভিন্ন কনসেপ্ট থাকবে, কথা বলার অধিকার থাকবে। হ্যাঁ, এটা ঠিক। আপনারা হয়তো বলবেন যে নায়েব ভাই তারা আমাদের দলের সমালোচনা করেছে, আমরাও তাকে নিয়ে ট্রল করেছি, এটাও তো এক ধরনের স্বাধীনতা, এটাও তো গণতন্ত্রের ধারা, আমি অস্বীকার করছি না। কিন্তু আপনাদের রাজনীতিটা কি? আপনাদের রাজনীতি হচ্ছে জনগণের মন জয় করা, তাই না? আলটিমেটলি ক্ষমতায় যাওয়া, রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, তাই না? কিন্তু আপনার মন চাইলেও আপনি একজনকে নিয়ে ট্রল করলেন, আপনার মন চাইলেও আপনি এক কথা বলে দিলেন, কিন্তু এই কথার মানে এই কথা বলার কারণে আপনাদের দলের ভবিষ্যৎ কি হবে, আপনাদের দলের প্রতি মানুষের মনোভাব কি হবে, সেটা তো আপনাকে চিন্তা করতে হবে। আপনি যদি রাজনীতিবিদ হন, তাহলে আপনাকে খুব বিচক্ষণ হতে হবে। আপনি মতামত দিবেন, ইউ আর রাইট, আপনি মতামত দিবেন, আপনার যা খুশি আপনি আপনার মতো করে মতামত দিবেন। কিন্তু যদি আপনি কোনো দলের নেতৃত্ব দেন, তাহলে আপনাকে ভবিষ্যৎ চিন্তা করে মতামতটা দিতে হবে, যে আমার এই মতামতটা দিলে জনগণের ভিতরে কেমন প্রতিক্রিয়া হতে পারে আমার দলের ব্যাপারে। এটা আপনাকে এই কথাটা মাথায় রেখে আপনাকে মতামত দিতে হবে। আপনি মনে করেছেন যে মন চাইলেও একটু পিনাকি দাকে একটু ট্রল করি, জামাতের আমি বানিয়ে দিই, কেমন হয়? আপনি দিলেন। আলটিমেটলি আসলে আপনাদের দলের কোনো উপকার হলো কিনা, এটা করে কোনো উপকার হয়েছে কিনা? না, আপনাদের দলের ক্ষতি করেছেন। কারণ এই পিনাকির অনেক সমালোচনা আছে। পিনাকি একসময় শাহবাগী ছিলেন, পিনাকির কারণেই আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহর ফাঁসি হয়েছে। কিন্তু পিনাকিদা তো এক সময় আসলে তিনি নিজেই বলেছেন যে আমি ভুল পথে ছিলাম, হ্যাঁ, আমি এখন অনুধাবন, আমার মধ্যে একটা রিয়ালাইজেশন এসেছে, আমি ভালো পথে এসেছি, এটা উনি বলেছেন। এখন আপনারা বলবেন যে ভাই তাকে বিশ্বাস করাটা কঠিন। কথা হলো যে মানুষ একটা কথা বলে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি বিশ্বাস করলে করেন, না করলে না করেন, বাট এইটা তো আপনাকে স্বীকার করতে হবে যে আমাদের এই গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত পিনাকি যত ভিডিও করেছে, প্রত্যেকটা ভিডিও বিএনপির পক্ষে গেছে, জামাতের পক্ষে গেছে। এটি কি আপনি অস্বীকার করবেন? না। তার মানে এই বিপ্লবের আগ পর্যন্ত পিনাকি, যদি বিএনপির কোনো নেতা চিন্তা করে যে পিনাকি আমাদের লোক, যদি বিএনপির কোনো নেতা চিন্তা করে এইভাবে যে পিনাকি আমাদের লোক, ইউ আর রাইট। কিন্তু জামাতের কোনো লোক যদি চিন্তা করে পিনাকি আমাদের লোক, তাহলে হি ইজ রাইট টু।
কিন্তু আজকে আপনি সেই পিনাকিকে নিয়ে যে ট্রল করতেছেন, একটু কি এই যে সেদিনকের কথা, বেশি দিন আগের কথা তো না, অ্যাবাউট 4-5 মাস আগের কথা, তাই না? 4-5 মাস আগের পিনাকি, আপনি একটু 4-5 মাস আগে একটু ফিরে গিয়ে একটু একটু চিন্তা করা দরকার ছিল না, যে যে পিনাকি আমাদের জন্য এত কিছু করলো, আমাদের জন্য এত কিছু করলো, সেই পিনাকি আজকে আমাদের দলকে কেন সমালোচনা করতেছে? একটু রিয়ালাইজ করতেন যে আসলে কেন সমালোচনা করতেছে। উনি যে তথ্যটা দিয়েছেন, গত 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত হয়তো 102-3 দিন হয়েছে, তাই না? গত 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিএনপির অন্তর্দ্বন্দ্বের কারণে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ পর্যন্ত বিএনপি নিজেরা মারামারি করে নিজেদের দলের 19 জন নেতাকর্মীকে খুন করেছে এবং 556 জন নেতাকর্মীকে আহত করেছে। আমাকে বলেন, ওই যে আমি একটা কথা বলি প্রায়, বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এপিট আর ওপিট, একটু মিলিয়ে দেখেন। 2009 থেকে 2018 পর্যন্ত এই 10 বছরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে নিজেরা মারামারি করে নিজেদের দলের 347 জন নেতাকর্মীকে খুন করেছেন আর প্রায় 21,000 নেতাকর্মীকে আহত করেছেন। 10 বছরের পরিসংখ্যান, 10 বছরে 347 জন। আর আপনারা 3.5 মাসে 19 জন। একটু কম্পেয়ার করেন যে আসলেই কি আপনাদের দল বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে গুণগত কোনো পার্থক্য আছে? একটু মিলিয়ে দেখার চেষ্টা করেন আদৌ আছে কিনা। তাদের 10 বছরের পরিসংখ্যান, তারা নিজেরাই নিজেদের দলের 347 জনকে খুন করেছে নিজেদের অন্তর্দ্বন্দ্বের কারণে। আর আপনারা 100 দিনে বা 3.5 মাসে আপনাদের দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে আপনারা 19 জনকে হত্যা করেছেন। পরিসংখ্যানটা একটু মিলিয়ে দেখেন, 19 কি 20 হতে পারে। 10 বছর যদি আপনারা আওয়ামী লীগের মতো ক্ষমতায় থাকেন, আমার বিশ্বাস আপনারাও নিজেরা কামড়ি করে 350 লোকজনকে হত্যা করবেন, আমার বিশ্বাস। অলরেডি আপনারা প্রমাণ দেখিয়েছেন। তো এইটা বলা, এটা তো বাস্তবতা, এটা তো রিয়ালিটি। এটা বলে কি আসলে পিনাকিদা খুবই অন্যায় করে ফেলেছেন? খুবই অন্যায় করে ফেলেছেন? না, অন্যায় করেন নাই। তাহলে এই যে ট্রল করতেছেন, আপনি যে দলটা করেন, আপনি কি সেই দলের প্রেসিডেন্ট হতে পারবেন? যতই সাধনা করেন, আপনি কি সেই দলের প্রেসিডেন্ট হতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? বাংলাদেশে তো বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হচ্ছে আপনার দলের প্রেসিডেন্ট। আপনার দলের প্রেসিডেন্ট বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সেই দলের নেতা আপনি। তাহলে আপনি কেন আপনার দলের প্রেসিডেন্ট হতে পারবেন না? তাহলে আপনার দল কি আপনার দলের প্রতিষ্ঠাতার সেই থিওরি ফলো করছে? ফলো করছে না। তাহলে ট্রলের কোনো মানে আছে কিনা? নাই। আমি শেষ করছি কয়েক মিনিট। এখন বাংলাদেশে একটি নতুন ইলেকট্রনিক্স মিডিয়া, এখন টিভিতে একটা টক শো দেখলাম, যেখানে 3 ছাত্র দলের 3 উপর লেভেলের নেতাকে নিয়ে টক শো হয়েছে। শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র দলের সভাপতি রাকিব, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত, এই 3 জনকে সেখানে রাখা হয়েছিল। রাকিব যখন বক্তব্য দিচ্ছিল, সে বারবারই একটা কথা খুব গর্বের সাথে বলতেছিল, আমাদের ছাত্র দল সব সময় আমরা প্রকাশ্যে ছিলাম, আমাদের সবকিছু প্রকাশ, আমাদের সব কলেজ ইউনিভার্সিটিতে অনেক আগেই আমাদের কমিটি আছে, আমরা প্রকাশ্যে রাজনীতি করি। হ্যাঁ, মানে গর্বের সাথে বলতেছে আমরা খুব প্রকাশ্যে রাজনীতি করি, এবং কায়দা কৌশলে শিবির সভাপতিকে একটু খোঁচা মারা যে তারা গোপন রাজনীতি করে। হ্যাঁ, আমরা প্রকাশ্যে রাজনীতি করি, মার খেয়েছি, হ্যাঁ, আমাদের উপর হামলা এসেছে, মামলা হয়েছে, হ্যাঁ, সবকিছু হয়েছে, আমাদেরকে হলে থাকতে দেয়নি, আমাদের উপর নির্যাতন করেছে ছাত্রলীগ, এত কিছুর পরেও আমরা প্রকাশ্যে রাজনীতি করেছি সব সময়, খুব গর্বের সাথে বলতেছে, আর ছাত্র শিবিরের সভাপতিকে খোঁচা মারতেছে। এখন এই যে আপনি গর্বের সাথে কথাগুলো বলতেছেন আর ছাত্র শিবিরের সভাপতি যে খোঁচা মারতেছেন, এখন যদি কেউ আপনাকে খোঁচা মারে, নিতে পারবেন?
শোনেন, এই যে কিছুক্ষণ আগেও বললাম যে আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এপিট আর ওপিট, ঠিক ছাত্র দল আর ছাত্রলীগও মুদ্রার এপিট আর ওপিট। আপনাদের এই দুই দলেরই নেতাদের বক্তব্য গতানুগতিক, মানে তেমন কোনো নতুনত্ব নাই। বিএনপির ওই সব বুড়ো রাজনীতিবিদরা এখন নেতৃত্ব দিচ্ছে, ওই আগের মান্দাতার আমলের বক্তব্য, কোনো নতুনত্ব নাই। তরুণদের হাতে নেতৃত্ব আসলে নতুন নতুন কথা শোনা যায়, এই গতানুগতিক সেই মান্দাতার আমলের কথাই আপনারা বলেন। তো যাই হোক, তো এটা তো পরিষ্কার যে গত 1.5 যুগ আওয়ামী অপশাসনে বিএনপি এবং আওয়ামী লীগ বা ছাত্র দল এবং ছাত্র শিবির, এই দুই দলই খুবই নির্যাতিত, নিষ্পেষিত। কিন্তু যদি আপনি মার্কিং করেন যে আসলে কোন দল বেশি নির্যাতিত, তাহলে বলতে হবে জামাত এবং শিবির সবচেয়ে বেশি নির্যাতিত। কারণ তাদের অফিসও খুলতে দেওয়া হয়নি, অফিসে তালা দেওয়া হয়েছে, তাদের কোনো মিছিল মিটিংও করতে, ঘরের মধ্যে মিটিং করতে তাও ধরে নিয়ে গেছে। কথা হলো যে ছাত্র দলের সভাপতি একসময় এই জাতীয় কথাবার্তা, এই জাতীয় বক্তব্য দিয়েছিল, কিন্তু তার সেই বক্তব্য খণ্ডন করেছে ছাত্র শিবিরের নেতারা। তার সেই বক্তব্যের জবাব ছাত্র শিবিরের নেতারা দিয়েছে যে কেন আমরা প্রকাশ্যে রাজনীতি করতে পারিনি, সেই ব্যাখ্যা তারা দিয়েছে। তো তারপরেও আপনি একই বক্তব্য বারবার উপস্থাপন কেন করতেছেন? তার মানে আপনাদের মাথায় কোনো নতুনত্ব নাই, আপনাদের বক্তব্যে কোনো নতুনত্ব নাই, মানে গতানুগতিক। ওই মুখস্থ করেছেন 2-3টা কথা, ওই একই কথা ঘুরিয়ে পেঁচিয়ে, হ্যাঁ, তেল কাজল মেখে, হ্যাঁ, মুছে ধুয়ে একই কথা বলেন। এই হলো আপনাদের রাজনীতি। তো আপনাদের এই রাজনৈতিক বক্তব্য শুনে এই তরুণ প্রজন্ম আসলে কি শিখবে আমাকে বলেন। ছাত্র শিবিরের নেতারা পূর্বেই এটার ব্যাখ্যা করেছে, তারপরে তো আপনার এই বক্তব্য দেওয়ার সাজে না যে আমরা প্রকাশ্যে রাজনীতি করি। হ্যাঁ, শিবিরের অমুক অমুক কলেজে আদৌ কমিটি আছে কিনা আমার জানা নেই, হ্যাঁ, তমুক বিশ্ববিদ্যালয়ের কমিটি আছে আমার জানা নেই। আর তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সেদিন আত্মপ্রকাশ করলো, তাদের কোনো কমিটি ছিল না, সেদিন আত্মপ্রকাশ করলো। এই যে কথাবার্তাগুলো খোঁচা মেরে বলা, আপনি খোঁচা মেরে বললেন, এখন যদি আমি আপনাকে খোঁচা মারি, নিতে পারবেন? নিতে পারবেন? আপনি তো বলতেছেন যে আমাদের উপরে কত নির্যাতন এসছে, হামলা এসছে, মামলা এসছে, তারপর আমরা প্রকাশ্যে রাজনীতি করেছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই রাজনীতি করেছি, আমাদের গোপন রাজনীতি করতে হয়নি। বললেন তো এই কথা রাকিব সাহেব। এখন আমি যদি একেবারে ঠিক আপনার মতোই, আপনি যেমন ছাত্র শিবিরের সভাপতিকে খোঁচা মারেছেন, আপনাকে যদি আমি এখন খোঁচা মারি, নিতে পারবেন খোঁচাটা? নিতে পারবেন? এই যে এত গর্ব ভরে কথা বলতেছেন আপনারা প্রকাশ্যে রাজনীতি করেন, হ্যাঁ, সাহসের সাথে ক্যাম্পাসেই ছিলেন, হ্যাঁ, গোপন রাজনীতি করেন নাই, মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, হ্যাঁ, মামলা খেয়েছেন, হামলা খেয়েছেন, ছাত্রত্ব অনেকে শেষ করতে পারেনি, এরকম নানান কথাবার্তা বলছেন না। গোপন রাজনীতি আপনার দলের মেন নেতা তো করতেছে। আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোথায়? তিনি কি প্রকাশ্যে রাজনীতি করতেছেন? আপনি তো খুব বুক ফুলিয়ে বলতেছেন, কিন্তু আপনার দলের মেইন নেতা, আপনার দলের মেইন নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, উনি কি প্রকাশ্যে রাজনীতি করতেছেন? না। প্রকাশ্যে রাজনীতি মানে কি? নিজের দেশে থেকে প্রকাশ্যে সমাবেশে বক্তব্য দেবে, প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে যাবে, প্রকাশ্যে রাজনীতি করবে, দেশে থেকে প্রকাশ্যে রাজনীতি করবে, এটাই তো প্রকাশ্য রাজনীতি, তাই না? উনিও তো গোপন রাজনীতি করতেছেন, উনি তো দেশেই নাই। আপনি অনলাইনে তার বক্তব্য শোনা মানে তিনি প্রকাশ্যে না। তিনি কি ফিজিক্যালি বাংলাদেশে আছেন? নাই। তিনি কি ফিজিক্যালি বাংলাদেশের মাটিতে থেকে বুক ফুলিয়ে রাজনীতি করতেছেন? হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাও দেশেই থেকেছেন। আমরা প্রকাশ্যে রাজনীতি করি। উনি কি প্রকাশ্যে রাজনীতি করতেছেন? উনি তো গোপন রাজনীতি করতেছেন। 5ই আগস্টে বিপ্লব হওয়ার পরে তখন দেশ স্বাধীন, তাও তো উনি এখনো গোপনেই রাজনীতি করতেছেন, উনি তো এখনো প্রকাশ্যে আসেন নাই। আমি কি অযৌক্তিক বললাম? আমি তো আগেই বলে নিয়েছিলাম যে খোঁচা তো
ছাত্র শিবিরের সভাপতিকে দিলেন, আমি যদি খোঁচা মারি, খোঁচা নিতে পারবেন? এখন কিন্তু আপনি নিতে পারতেছেন না, কিন্তু এটাই রিয়ালিটি। আসলে কি তারেক রহমান প্রকাশ্যে রাজনীতি করতেছে? না, উনি গোপন রাজনীতি করতেছে, এখনো গোপন রাজনীতি করতেছে। উনি কি বাংলাদেশের মাঠে আছেন? নাই। বাংলাদেশের বিএনপির কোন সমাবেশে সভাপতিত্ব করতেছেন? প্রধান অতিথি হয়েছেন? বক্তব্য দিচ্ছেন? রাস্তা রাস্তায় ঘুরছেন? মানুষের কাছে বিএনপির রাজনীতির আদর্শ উপস্থাপন করতেছেন? করতেছেন না। স্টিল উনি গোপন রাজনীতিতে আছেন এখনো। জামাতের নেতাদের উপরে তো কত নির্যাতন নিপীড়ন হয়েছে। জামাতের কোনো আমির, জামাতের আমির কি বিদেশে পালিয়ে আছে? না, বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান বিদেশে পালিয়ে আছে। এখন আপনারা হয়তো বলবেন, নায়েব ভাই আপনি তো রাজনীতি বোঝেন, তাহলে এইভাবে বলেন কেন? ভাই রাজনীতি বুঝি বলেই তো বলি না আমরা। কারণ তারেক রহমান যদি দেশে থাকতো তাহলে তারেক রহমানকে মেরে ফেলতো শেখ হাসিনা। এটা আপনারা যেমন বোঝেন আমরাও বুঝি তো বিষয়টা। তারেক রহমান দেশে কেন আসবে? দেশে আসলে তো তাকে মেরে ফেলতো। এই জন্য ওনার লন্ডনে থাকাটাই সঠিক সিদ্ধান্ত। উনি লন্ডনে আছেন, আমরাও প্রিফার করি লন্ডনে উনি ছিলেন, থাকবেন, এখনো থাকেন। ওনার মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন উনি না আসে, এটা আমরা বুঝি। এই জন্য তো আমরা বলি না, কিন্তু আপনাদের কারণে আমাদেরকে বলতে হয়। এই সহজ অঙ্কটা কেন আপনারা বোঝেন না? এই সহজ রাজনীতিটা কেন আপনারা বোঝেন না? আপনার নিজের দলের নেতা প্রকাশ্যে রাজনীতি করতে পারতেছে না এখনো, আর আপনি আরেক দলের নেতাকে খোঁচা মারতেছেন, আর নিজে গর্ব করে বলতেছেন আপনার দল প্রকাশ্যে রাজনীতি করতেছে। আপনার শীর্ষ নেতাই তো প্রকাশ্যে নাই, তা আপনি আরেকজনকে খোঁচা মারেন কিভাবে? তারা জবাব দিয়েছে যে কেন প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই, এটা আপনিও জানেন, তারপরেও আপনারা খোঁচা মারেন। এই গতানুগতিক বক্তব্য এই তরুণ প্রজন্ম, এই গতানুগতিক বক্তব্যই তরুণ প্রজন্ম পছন্দ করে না, এটা আপনাদের বোঝা উচিত। আর আমি আর একটা জিনিস বলতে চাই, আপনি যে এত গর্ব করে বলতেছেন রাকিব সাহেব, আপনি আমার 4 বছরের জুনিয়র। ছাত্র দলের সভাপতি রাকিবের বয়স আমার থেকে 4-5 বছরের জুনিয়র হবে। 4-5 বছরের জুনিয়র হবে রাকিব। রাকিবের বয়স 38 বছর, আমার বয়স 42 বছর। রাকিব এখনো ছাত্র দলের সভাপতি, আর আমি 4 সন্তানের পিতা। আমার বড় সন্তানের বয়স 16 বছর, আমার বড় ছেলের বয়স 16 বছর, আর আমার 4 বছরের জুনিয়র এখনো ছাত্র দলের সভাপতি। আমাকে বলেন, আপনি এখনো ছাত্র, আপনার বয়স 38, আপনি এখনো ছাত্র। হ্যাঁ, এটা ঠিক, একজন মানুষের বয়স 80 বছর হলেও সে ছাত্র, যদি সে কোনো একটা বিষয় শেখার চেষ্টা করে সেও ছাত্র। কিন্তু ছাত্র, রিয়াল ছাত্র যারা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যারা পড়ে, তারা তো আসল ছাত্র। কিন্তু আপনি ছাত্র তো শেষ করার পর চাকরি জীবন চলতেছে, আপনার চাকরি জীবন পার করে বৃদ্ধ হয়ে গেছেন, তারপর শেখার চেষ্টা করতেছেন। হ্যাঁ, তারপরেও আপনি ছাত্র, কিন্তু আপনি কি কোনো কলেজের ছাত্র, কোনো ইউনিভার্সিটির ছাত্র? একজন ছাত্রের বয়স 38 বছর, সে এখনো ইউনিভার্সিটির ছাত্র। এটা কি হয়? সে কেমন ছাত্র তাহলে আপনি বোঝেন, কেমন ছাত্র? একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে 38 বছর বয়স পর্যন্ত কি ছাত্রই থাকে? অসম্ভব। তো আওয়ামী লীগ বিএনপির ছাত্র সংগঠন যারা নেতৃত্ব দেয়, ভালো ছাত্ররা কেউ নেতৃত্ব দিচ্ছে না এখন, সব ডাব্বা খাওয়া ছাত্র। আর ছাত্র শিবিরে যারা নেতৃত্ব দিচ্ছে, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সব। তো এই জন্য মানে ইন্টেলেকচুয়াল বক্তব্য দেন, ইন্টেলেকচুয়াল বক্তব্য দেন। আপনার বক্তব্য থেকে আপনার দলের নেতাকর্মীরা অনুপ্রাণিত হবে, আপনার কাছ থেকে শিখবে। অন্য দলের নেতাকর্মীরাও আপনার বক্তব্য থেকে অনুপ্রাণিত হবে, আপনার কাছ থেকে শিখবে। বাংলাদেশের জনগণও আপনার বক্তব্যে আকৃষ্ট হয়ে আপনার দলের দিকে ভিড়বে। কিন্তু এমন বক্তব্য আপনারা দিচ্ছেন যে দিন দিন আপনাদের দলের অবস্থা কিন্তু শোচনীয় হয়ে যাচ্ছে। আর সেটাই স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন পিনাকি ভট্টাচার্য। কিন্তু কে শোনে কার কথা? আপনারা তো আপনাদের মহাসচিব তো বলেই ফেলেছেন, যারা নির্বাচনে জিতে আসতে পারবে না তারা বড় বড় কথা বলে।
এখন নির্বাচনে কে জিতে আসতে পারবে আর কে পারবে না আপনি এত তাড়াতাড়ি নিশ্চিত কি করে হলেন? কে ক্ষমতায় যাবে কে যাবে না এটা তো নির্ধারণ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাই হোক, ওই আলোচনায় আর আমি দর্শক, নাইব আলীর আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো বলেছেন কথাগুলো মিথ্যা নয়, সত্য, এগুলো প্রমাণিত, এই জন্য বলা হয়েছে। আর সত্য তো অবশ্যই বলতে হবে, বিএনপিকে তো ছেড়ে দেওয়া যাবে না, কারণ তারা যদি দেশ চালায় তাদের ভুলগুলো আমাদের ধরতে হবে, আর না ধরলে তারা বুঝতে পারবে না, এই জন্য ভুলগুলো ধরা হয়েছে। জামাতেরও তিনি অনেক ভুল ধরেন অনেক সময়, তার মানে এটাই না তিনি বিএনপির এই ভাইস চেয়ারম্যান হয়ে গিয়েছেন। আজকে ছাত্রদলের ভুল ধরেছে বা মির্জা ফখরুলের ভুল ধরেছে, এই জন্য তাকে আপনারা জামাতের আমির বানিয়ে দিচ্ছেন, আরেকদিন তো তাকে আপনারা জামাতের লোকেরা আবার তাকে বিএনপির মহাসচিব বানিয়ে দিবে। এই হচ্ছে অবস্থা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে, কোনো নেগোসিয়েশন, কোনো রকমের ভারসাম্য নেই, যার কারণে আমাদের দেশ আজও অধঃপতনের দিকে।